আমি দিব্যেন্দু সর্দার কম্পা একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অপশনাল অ্যানথ্রোপোলজি। তো আমরা সেটার মধ্যে স্টোনেজ সম্পর্কে ডিসকাস করব। তোমরা প্রত্যেকে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা প্রত্যেকে কিন্তু দেখবে, পুরোটা সম্পূর্ণটা দেখবে। দেখলে আমরা যেমন অপশনাল অ্যানথ্রোপোলজির স্টোনেজটা আমাদের কভার হয়ে যাবে, তেমনি কিন্তু আমরা আমাদের হিস্ট্রির যে জেনারেল স্টাডিজ পার্টের মধ্যে কম্পালসারি যে হিস্ট্রি পড়ি আমরা, সেখানে যে প্রাগৈতিহাসিক ইতিহাস যেটা আমাদের পড়তে হয়, সেখানে প্যালিওলিথিক পিরিয়ড আছে, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, প্রত্যেকটা সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দেখব। সুতরাং প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখবে। ক্লাসটা যেমনভাবে ইন্ডিয়ান হিস্ট্রির জন্য কম্পালসারি পার্টের জন্য ইম্পর্টেন্ট, তেমনভাবে আমাদের ইম্পর্টেন্ট কোন পার্টের জন্য? আমাদের অপশনাল অ্যানথ্রোপোলজি। চলো ওকে, এবার আমরা দেখে নেব। দেখো, স্টোন এজ, স্টোন এজের মধ্যে স্টোন এজ খুব ইম্পর্টেন্ট। স্টোন এজ, তাহলে স্টোন এজের মধ্যে আমাদের প্রথম যেটা আসছে সেটা দেখো লেখা আছে প্যালিওলিথিক পিরিয়ড। নাম্বার 2 আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড। ওকে, তাহলে প্রথম আমরা যেটা পড়বো সেটা প্যালিওলিথিক পিরিয়ড, সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা মেসোলিথিক পিরিয়ড, তৃতীয় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিওলিথিক পিরিয়ড। ওকে, চতুর্থ আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে চালকোলিথিক পিরিয়ড, আর পঞ্চম আমাদের যেটা পড়তে হবে সেটা কপার ব্রোঞ্জ এজ, আর ষষ্ঠ যেটা পড়তে হবে সেটা আয়রন এজ। দেখো এই যুগটা খুব ইম্পর্টেন্ট, কপার ব্রোঞ্জ এজ, কারণ আমরা যেহেতু আমাদের অপশনাল অ্যানথ্রোপোলজি, আমাদের এই পিরিয়ডটা পড়তে হয়। ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে এই পিরিয়ডটাকে অমিট করা হয়, অমিট রাখা হয়, কারণ চালকোলিথিক পিরিয়ড যেটা দেখতে পাচ্ছ, চালকোলিথিক পিরিয়ড মানে কপার স্টোন এজ, অর্থাৎ তাম্র প্রস্তর যুগ। চালকোলিথিক পিরিয়ডে কপারকে ইউজ করা হতো, বাট অকেশনালি বা ফাংশনালি বা ইউজ করা হতো ব্রোঞ্জকে। তাহলে তামাটাকে নর্মালি ইউজ করা হতো দৈনন্দিন জীবনে, বাট ব্রোঞ্জও ইউজ হতো অকেশনালি বা ফাংশনালি। ক্লিয়ার তো? চলো এবার আমরা এক এক করে প্রথম থেকে পড়া শুরু করবো। তাহলে আমাদের ইন্ডিয়ান যে আমাদের আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইউপিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অল স্টেট সিভিল সার্ভিসের ক্ষেত্রে এটা কমন একটা টপিক, স্টোন এজ। যে টপিকের মধ্যে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, কপার ব্রোঞ্জ, আয়রন, প্রত্যেকটা যুগ সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়ালি স্টাডি করব। ওকে, তাহলে প্রথম যে যুগটা সম্পর্কে আমরা স্টাডি করব সেটা দেখো প্যালিওলিথিক পিরিয়ড, খুব ইম্পর্টেন্ট। দেখো প্যালিওলিথিক পিরিয়ড, তাহলে প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে প্রথম ফার্স্ট পার্ট, প্রথম যেটা আমরা দেখব বাংলা নাম, বাংলাটা হচ্ছে প্রত্নপ্রস্তর যুগ। বাংলাটা হচ্ছে প্রত্নপ্রস্তর যুগ। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। প্রত্নপ্রস্তর যুগের টাইমিং পিরিয়ডটা কি আছে? টাইমিং পিরিয়ড আছে 5 লক্ষ বিসি থেকে, মনে রাখবে, 10,000 বিসি। খুবই ইম্পর্টেন্ট, 5 লক্ষ বিসি থেকে 10,000 বিসি, এটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। তাহলে প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে আবারও 3 ভাগে ভাগ আছে, লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, আপার প্যালিওলিথিক পিরিয়ড আর মিডিল প্যালিওলিথিক পিরিয়ড। আমরা আসছি, তাহলে 5 লক্ষ বিসি থেকে 10,000 বিসি, 10,000 বিসি চলেছিল প্যালিওলিথিক পিরিয়ড। তাহলে প্যালিওলিথিক পিরিয়ডটা কাদের যুগ ছিল? দেখো, হান্টার অ্যান্ড
ফুড গ্যাদারার, হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার, অর্থাৎ যারা শিকারী এবং শিকার সংগ্রহকারী, এদেরই যুগ ছিল কি প্যালিওলিথিক পিরিয়ড। পরিষ্কার তো? চলো এইবার আমরা দেখব ইম্পর্টেন্ট সাইট অফ প্যালিওলিথিক পিরিয়ড, ইম্পর্টেন্ট সাইটস অফ প্যালিওলিথিক পিরিয়ড। নাম্বার 1, প্রথম আমাদের যেটা আসছে, প্রথম হচ্ছে মনে রাখতে হবে ভীমবেটকা। প্রথম যেটা আসছে হচ্ছে ভীমবেটকা। নাম্বার 1 যেটা আসছে সেটা হচ্ছে ভীমবেটকা ইন মধ্যপ্রদেশ, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের পরীক্ষা আসে ভীমবেটকা কোন জায়গার আন্ডারে পড়ে আছে, কোন রাজ্যের আন্ডারে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ভীমবেটকা। নাম্বার 2 যেটা আছে দিদওয়ানা। নাম্বার টু যেটা আছে কি, নাম্বার 2 যেটা আছে দিদওয়ানাটা মনে রাখতে হবে ইন রাজস্থান। আর কি আছে নর্মদা ভ্যালি, 3টে ভ্যালি মনে রাখতে হবে। নর্মদা ভ্যালি, নাম্বার 4 সোয়ান ভ্যালি, নাম্বার 5 বেলান ভ্যালি। ভেরি গুড, 3টে ভ্যালির কথা মনে রাখবে। আসছি আমরা এক এক করে। তার মানে এখানে মনে রাখতে হবে ভীমবেটকা, দিদওয়ানা, নর্মদা ভ্যালি, সোয়ান ভ্যালি, বেলান ভ্যালি। ভেরি 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 ইম্পর্টেন্ট। মনে রাখবে একটা কথা, ভীমবেটকা মধ্যপ্রদেশ, এটা আমাদের আইএএস দিয়েছে জিওগ্রাফিতে, জেনারেল স্টাডিজ পার্টে। এখানে একটা কথা তোমাদেরকে জানাতে হবে যে ভীমবেটকা ইজ দ্য কমন প্লেস প্যালিওলিথিক এবং মেসোলিথিক বোথ পিরিয়ড। এটা একটা কমন প্লেস, মনে রাখতে হবে। ভীমবেটকা ইজ এ কমন প্লেস বোথ প্যালিওলিথিক অ্যান্ড মেসোলিথিক পিরিয়ড। পরিষ্কার তো? এই জায়গাটা ক্লিয়ার না? এই জায়গাটা ক্লিয়ার করে রাখতে হবে। এটা WBCS মেন্সের জন্য আমরা ওয়েট করছি। এই কোশ্চেনটা আমরা WBCS মেন্সের জন্য ওয়েট করছি প্রত্যেকে, খুব শিগগিরই আসতে চলেছে যেটা বললাম। আর মনে রাখবে বেলান ভ্যালি ইজ এ কমন প্লেস প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, 3টে পিরিয়ডের একটা কমন প্লেস বেলান ভ্যালি। এটা ওয়েট করো এটার জন্য। চলো নেক্সট দেখবো আমরা যে টুলস দেখব, টুলসগুলো কি কি ছিল। দেখো টুলস অফ প্যালিওলিথিক পিরিয়ড। টুলসের মধ্যে নাম্বার 1 আমাদের যেটা দেখতে হবে হ্যান্ড অ্যাক্স, হাতকুঠার যেটাকে বলা হচ্ছে। নাম্বার 2 দেখতে হবে পেবেলস। নাম্বার 3 যেটা দেখতে হবে ফ্লেক। নাম্বার 4 যেটা দেখতে হবে বুড়িনস। নাম্বার 5 যেটা দেখতে হবে চোপার। এই ফ্লেক্সটা মনে রাখবে সব থেকে বেশি, এই ফ্লেক্সটা ইউজ হয়েছিল মেসোলিথিক পিরিয়ডে। লিখে রাখবে প্রত্যেকে, মেসোলিথিক পিরিয়ডে। প্যালিওলিথিক পিরিয়ডে এর ব্যবহারটা ছিল, কিন্তু সব থেকে বেশি ইউজ হয়েছে মেসোলিথিক পিরিয়ডে। আর হ্যান্ড অ্যাক্স হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়েছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে। এটা মনে রাখতে হবে, সব থেকে বেশি ইউজ হয়েছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডে। ক্লিয়ার? চলো দেখো প্যালিওলিথিক পিরিয়ড নিয়ে একটা কথা আমাদেরকে বলতে হবে। প্যালিওলিথিক পিরিয়ড হচ্ছে সমগ্র ভারতবর্ষে দেখা গেলেও, প্যালিওলিথিক পিরিয়ড হচ্ছে সমগ্র ভারতবর্ষ ব্যাপী দেখা গেলেও বা ছড়িয়ে পড়লেও অ্যালুভিয়াল যে সয়েল পার্টে আছে আমাদের, যে ইন ইন্ডিয়া অ্যালুভিয়াল সয়েল বলতে আমরা মূলত কোন কোন জায়গাকে ঘিরে আমরা অ্যালুভিয়াল সয়েলটাকে বলতে পারি। আমরা যদি ইন্ডিয়ার পিকচারটা যদি আমরা আঁকি, তাহলে দেখো
এটা এটা হচ্ছে আমরা নর্মালি একটা ইন্ডিয়ান পিকচার আঁকলাম। পিকচার আঁকার পরে ভালো করে দেখে রাখো, এই তো আসছে ইন্ডাস, আর এই যাচ্ছে গঙ্গা, এই যদি যাচ্ছে গঙ্গা, এই যাচ্ছে গঙ্গা। নর্মালি আমরা দেখছি এই হচ্ছে, দেখো পেনিনসুলার ইন্ডিয়ার তিনটে নদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী, তিনটে নদী। আর গঙ্গা, আচ্ছা সিন্ধু, আচ্ছা এই আসছে ব্রহ্মপুত্র। এই পার্টে দেখা যায় না এক্সেপ্ট অ্যালুভিয়াল সয়েল পার্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? এক্সেপ্ট অ্যালুভিয়াল সয়েল পার্ট, তার মানে সমগ্র ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে পড়লেও অ্যালুভিয়াল যে সয়েল পার্টটা আমাদের আছে, যেমন এটা হচ্ছে ইন্ডাস বা এটা আছে সুতলেজ, এই পার্টটা, এই ব্রহ্মপুত্র নামছে, এটা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে এই পার্টটা, আর এটা গঙ্গা এই পার্টটা, আর এইটা কাবেরী, এটা কৃষ্ণা, এটা গোদাবরী। এই যে তিনটে পার্টে কিন্তু দেখা যায়নি। তাহলে যেটা বললাম প্রত্যেকের পরিষ্কার না? পরিষ্কার না? এই জায়গাটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। ঠিক আছে, চলো ওকে নেক্সট। দেখো প্রথম কথা, একটা রেস আছে, সেটার নাম হচ্ছে নেগ্রিটো রেস। দেখো নেগ্রিটো রেস, এই নেগ্রিটো রেসটা কিন্তু প্যালিওলিথিক পিপল হিসাবে তারা বসবাস করেছিল। প্যালিওলিথিক পিপল হিসাবে এরা নেগ্রিটো রেসটা কিন্তু বসবাস করেছে, প্যালিওলিথিক পিপল হিসাবে, এক নাম্বার। দু নাম্বার, নেগ্রিটো রেসটা বসবাস করত মূলত পাহাড়ে রক কেভে বসবাস করত। খুব ইম্পর্টেন্ট কথা। প্যালিওলিথিক পিরিয়ডটা মূলত কোন এজের মধ্যে পড়ছে? মনে রাখবে, প্যালিওলিথিক পিরিয়ডরা মূলত পড়ছে আইস এজের মধ্যে। ভালো করে দেখো, আইস এজের মধ্যে পড়ছে। তাহলে আইস এজ আমরা কোনটাকে বলছি? প্লিস্টোসিন পিরিয়ড। প্লিস্টোসিন এরাকে বলছে আইস এজ। তাহলে আইস এজ যখন থাকবে, আইস এজ যখন ভারতবর্ষে, যেমন যে টাইমটা গ্লেসিয়ার পিরিয়ড বা আইস এজ যে সময়টা ছিল, বা হিমযুগ যে সময়টা ছিল, সেই সময়টা একটা বেসিক কনসেপ্ট দিয়ে মনে রাখবে, সেই সময়টা মানুষ বসবাস করতো কোথায় বলো? গুহার নিচে। মানুষ বসবাস করতো গুহার নিচে। গুহাটাকে একটা বড় একটা ঢাকনা বা একটা পাথুরে একটা ঢাকনা দ্বারা বদ্ধ করা থাকতো, মানুষ বসবাস করত। আর ঠিক এই দুই প্রান্তে একটা বড় করে কি রেখে দিত বলতো? এই দুই প্রান্তে একটা বড় করে টুল রেখে দিত, বড় টুল রেখে দিত, একটা বড় টুল। কারণটা কি? কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা কি আছে দেখো। যেহেতু এটা ছিল একটা হিমযুগ, অর্থাৎ বাইরের টেম্পারেচার কি ছিল? অত্যন্ত কম। ওই জন্য মানুষ শীতের হাত থেকে বাঁচতে গিয়ে তারা গুহার নিচে আশ্রয় নিত। পরিষ্কার তো? তারা গুহার নিচে আশ্রয় নিত। মানুষ যেহেতু গুহার নিচে আশ্রয় নিত, এর ভিতরে আগুন জ্বালাতো, টেম্পারেচার থাকতো হাই। মানুষের যখন খাদ্যের প্রয়োজন হতো, কারণ তারা ছিল কি? হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার্স। তখন তারা এই ঢাকনাটাকে সরিয়ে বাইরে আসতো। যখনই বাইরে আসতো, তখন যখন কোনো দাঁতালো কোনো জীবজন্তুকে যদি সামনে পেত, তখন তারা এই টুলটাকে দিয়ে সেই জীবজন্তুর গায়ে আঘাত করতো, আঘাত করে তারা শিকার করতো। এটা একটা বেসিক কনসেপ্ট। কারণটা কি? এই সমস্ত জায়গায় চান্স ফ্যাক্টরটা হাই। তার কারণটা, মানুষ যে শিকারটাকে ধরে নিচে নিয়ে আসতো, সেটাকে খেত, খাওয়ার পরে তার হাড় বোনগুলো এই ঠিক মানে এই কেবের বাইরে ফেলে দিত। এইসব জায়গায় বোনগুলো থাকার জন্য দাঁতাল জীবজন্তুরা এর আশপাশেই থাকতো, কেবের আশপাশে থাকার চান্সটা বেশি থাকতো। তাই জন্য এখানে দুটো টুল রেখে দিত। সবসময় এই বেসিক কনসেপ্টটা মনে রাখতে হবে। এই কনসেপ্টের উপরে কিন্তু মেসোলিথিক পিরিয়ডটাও কিন্তু দাঁড়িয়ে আছে, বোঝাবো। পরিষ্কার না? পরিষ্কার না? আশা করছি ক্লিয়ার। চলো ওকে, নেক্সট আমরা দেখব কি?
নেক্সট আমরা দেখব প্যালিওলিথিক পিরিয়ডের পরে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, অর্থাৎ নিম্ন প্রশ্ন প্রস্তর যুগ। দেখো বা প্রাচীন লোয়ার পিরিয়ড 1999 এসছে, 1990 এসছে, 2000 সালে এসছে, 2010 এসছে WBCS অ্যানথ্রোপোলজি, WBCS অ্যানথ্রো, এই কোশ্চেনটা অ্যাবাউট লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। তাহলে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে যেটা আসছে ভালো করে দেখো, 5 লক্ষ বিসি থেকে চলেছিল 50,000 বিসি, কি লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। 5 লক্ষ বিসি থেকে 50,000 বিসি চলেছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড মানে একদম প্রাচীনটা, কিন্তু মানে গোলাবে না যেন। লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের টুলগুলো কিরকম ছিল দেখো, টুলটা দেখতে পাচ্ছ, ওকে। 4টে বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার কি, রাফ, লার্জ, ক্রুড, আনপলিশড। মনে রাখবে টুলগুলোর 4টে বৈশিষ্ট্য, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে ক্রুড, একটা আনপলিশড। পরিষ্কার এই পর্যন্ত? টুলের চেঞ্জটা কিরকম হচ্ছে তাই দেখো, কিভাবে কিরকমটা চেঞ্জ হচ্ছে। আর লোয়ার প্যালিওলিথিক দেখতে পাওয়া গিয়েছিল কোথায়, ভীমবেটকা, আচ্ছা সোহান ভ্যালি, আচ্ছা কি বেলান ভ্যালি, ভীমবেটকা, সোয়ান ভ্যালি, বেলান ভ্যালি। এবার দেখো আফটার লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড চলে আসবে কি, মিডিল প্যালিওলিথিক পিরিয়ড, মধ্যবর্তী যুগ। তাহলে মিডিল প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে দেখো বেসিক ডিফারেন্সটা একটু দেখাচ্ছি, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো মিডিল প্যালিওলিথিক পিরিয়ডটা দেখো, মিডিল প্যালিওলিথিক পিরিয়ড ভালো করে দেখো। মিডিল প্যালিওলিথিক পিরিয়ডের মধ্যে কি আসছে, আসছে 50,000 বিসি থেকে খুবই কম 40,000 বিসি। পরিষ্কার? একটা বেসিক চেঞ্জ এসেছিল টুলে, আর কিছুই না। টুলগুলোর মধ্যে এগুলো বিশেষে কিন্তু আঁকতে হবে, এইভাবেই আঁকতে হবে। কি চলে এসেছিল, রেক্ট্যাঙ্গুলার শেপ। মিডিলে কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপ চলে এসেছিল। মিডিল প্যালিওলিথিক পিরিয়ডে কি চলে এসছে, রেক্ট্যাঙ্গুলার শেপ। এটা হচ্ছে, এটাই কি, এটাই একটা বেসিক চেঞ্জ। তাহলে লোয়ারে এসছিল কি, রাফ, লার্জ, ক্রুড, আনপলিশড। এটাও সেম তাই, কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেল। লোয়ারে কোনো শেপ নেই, এটা কি হলো, এটা শেপটা চেঞ্জ হয়ে গেল। এবার দেখো নেক্সট দেখো আসছে আমাদের কি, আপার প্যালিওলিথিক পিরিয়ড। আপার প্যালিওলিথিক পিরিয়ডে কি হলো দেখো,
আপার প্যালিওলিথিক পিরিয়ড। আপার প্যালিওলিথিক পিরিয়ডের যে বেসিক চেঞ্জটা ক্লিয়ার তো? ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপটা কি হয়ে গেল? ট্রায়াঙ্গুলার। আচ্ছা, চলেছে কতদিন পর্যন্ত? দেখো 40,000 বিসি থেকে 10,000 বিসি। দেখো, এইবার আমরা দেখবো ওভারঅল ক্যারেক্টার বা ওভারঅল স্যালাইন ফিচার। তা ওভারঅল ফিচার যখন আমরা দেখব, প্যালিওলিথিক পিপল লিভড অন স্মল ব্যান্ডস। দেখো, প্যালিওলিথিক পিপল তারা কিভাবে বসবাস করতো? তারা বসবাস করতো স্মল ব্যান্ডস। তারা স্মল ব্যান্ডস আকারে বসবাস করত, 1 নাম্বার। 2 নাম্বার, প্রথমেই আমরা দেখেছি দে আর হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার। হান্টার মানে শিকারী, আমরা সবাই জানি। ফুড গ্যাদারার বলতে কি, তারা বন্য ওয়াইল্ড ফ্রুট, ভেজিটেবল এগুলোকে তারা কালেক্ট করত এবং সেগুলোকে তারা খেত। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি দে আর হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার, অর্থাৎ তারা শস্য বা খাদ্য উৎপাদন করতে পারতো না। ওই জন্য দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন নেচার ফর সাবসিস্টেন্স। অর্থাৎ তারা তাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য তারা প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না এই জায়গাটা? টোটালি ডিপেন্ডেন্ট অন নেচার, টোটালি ডিপেন্ডেন্ট অন নেচার বা ন্যাচারাল রিসোর্সেস। তারা পুরো টোটালি দে আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন নেচার, কারণ তারা দে আর হান্টার অ্যান্ড ফুড গ্যাদারার্স। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার না? ক্লিয়ার? দেখো, তারা কিন্তু ক্লথ অর্থাৎ পোশাক তারা পরতো না বা জানতো না। তারা কি পরতো? অ্যানিম্যাল স্কিন, অ্যানিম্যাল স্কিনগুলোকে তারা পরতো, মনে রাখতে হবে। ভেরি গুড। নেক্সট কি? ফায়ার, আগুনের কোনো ব্যবহার তারা জানতো না। কিন্তু আপার প্যালিওলিথিক পিরিয়ডে, লাস্ট পার্ট অফ আপার প্যালিওলিথিক পিরিয়ড, তারা আগুনের ব্যবহার শিখে গিয়েছিল, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। হাউসকে কিভাবে বিল্ড করতে হয়, হাউস বিল্ডিং প্রসেস তারা জানতো না। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু যে জায়গাগুলোকে নক করছি সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে? সবথেকে গুরুত্বপূর্ণ কি? তারা কাল্টিভেশন সম্পর্কে তাদের কোনো নলেজ কিন্তু ছিল না। এই জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট। আজ আমরা পড়লাম প্যালিওলিথিক পিরিয়ড সম্পর্কে, নেক্সট দিন আমরা পড়বো মেসোলিথিক পিরিয়ড সম্পর্কে। ঠিক আছে? একে একে আমরা সমস্ত চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। আর এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়ার আছে। তোমরা যারা চ্যানেলটাকে কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর কম্পা একাডেমিতে রিসেন্ট মোট 4টে ব্যাচ চলছে অ্যানথ্রোপোলজিতে, এখনও অ্যাডমিশান চলছে এবং 4টে ব্যাচ রানিং। 4টে ব্যাচের মধ্যে একটা ব্যাচ চলছে হচ্ছে আইএএসের জন্য, আর 3টে ব্যাচ চলছে WBCS এর জন্য। ঠিক আছে? তোমরা যদি মনে করো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য অ্যানথ্রোপোলজি অপশনাল পেপার সম্পূর্ণভাবে তৈরি করতে চাও,